আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সমস্থিতি সম্পর্কে। সমস্থিতি এই চ্যাপ্টার থেকে, সমস্থিতি বিষয়টা থেকে কোন কোন বিষয়গুলো জানবো আগে জানিয়ে দিই তোমাদের। প্রথমে জানবো সমস্থিতি শব্দের অর্থ। সমস্থিতি শব্দের অর্থ জানবো। তারপরে জানবো অভিকর্ষজ বিচ্যুতি বলতে কি বোঝায়, বুগের অভিকর্ষজ বিচ্যুতি কি, সমস্থিতির ধারণা কি, সমস্থিতির প্রমাণ কি কি আছে, সমস্থিতি সম্পর্কে এইরি, প্র্যাট, হেফোর্ড এবং বাউয়ির মতবাদ এবং সমস্থিতি সম্পর্কে এইরি এবং প্র্যাটের পার্থক্য আমরা এই ভিডিওতে 1 ঘন্টার ক্লাসে সম্পূর্ণরূপে ধারণা পেয়ে যাব। এইরি, প্র্যাট, হেফোর্ড এবং বাউয়ির মতবাদ পড়ার সঙ্গে সঙ্গে আমরা আর একজনের মতবাদ পড়ব। তিনি হলেন জলি। জলিজ যে সমস্থিতি সম্পর্কে ভিউজ আছে, চিন্তা ভাবনা আছে, সেটাও আমরা জানবো। ঠিক আছে, বেশ। তবে আমরা প্রথমে জেনে নিই সমস্থিতি বলতে কি বোঝায়। সমস্থিতি শব্দের ইংরেজি অর্থ আমরা বলতে পারি আইসোস্ট্যাসি। সমস্থিতি শব্দের ইংরেজি অর্থ হলো আইসোস্ট্যাসি। এবার সমস্থিতি শব্দটা প্রথম ব্যবহার করেন, আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, যে সমস্থিতি শব্দটা প্রথম ব্যবহার করেন ডাটন। ডাটন তিনি ছিলেন মার্কিন ভূতত্ত্ববিদ। কত সালে ব্যবহার করেন? 1859 সালে প্রথম তিনি এই সমস্থিতি শব্দটা ব্যবহার করেন। ঠিক আছে, প্রথম আইসোস্ট্যাসি শব্দটা ব্যবহার করেন। এরপরে আমরা সমস্থিতি বলতে কি বোঝায় সেটা একবার বলি। এর আগের ক্লাসে আমরা জানিয়েছি আমাদের যে ভূত্বক তার ঠিক নিচে কি আছে, আমাদের ভূত্বক তার ঠিক নিচে আছে অ্যাস্টেনোস্ফিয়ার। এই অ্যাস্টেনোস্ফিয়ারের উপর পর্বত, মালভূমি এবং সমভূমি এবং সামুদ্রিক ভূত্বক একটা নির্দিষ্ট ভারসাম্য অবস্থায় পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছে, তাই তো? আর এই যে ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে আছে পর্বত, মালভূমি, সমভূমিগুলো, ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে থাকাকেই বলা হচ্ছে কি, মনে রাখবে, ভারসাম্য অবস্থায় যে দাঁড়িয়ে আছে এটাকেই বলা হয় কি, সমস্থিতি। এবার ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে আছে সেটাই সমস্থিতি কি করে বলছে? আমরা যদি দেখি একটা পুকুরে বা নদীর ওপরে একটা জাহাজ চলাচল করে, একটা পুকুর বা নদীর ওপরে জাহাজ চলাচল করে, সেই নদী বা জাহাজ একটা নির্দিষ্ট উচ্চতা বরাবর ভেসে থাকে। তেমনি আমাদের যে ভূত্বকের অংশগুলো, সেইগুলো একটা নির্দিষ্ট অংশ বরাবর ভাসছে। ঠিক আছে, এটা যদি আমরা জাহাজ ভাবি, এই যে জাহাজটা নির্দিষ্ট একটা তল বরাবর ভাসছে, তাই না? নির্দিষ্ট তল বরাবর ভাসছে। এবার যদি জাহাজের ওপরে আরো বেশি ওজন হয়, সেই জাহাজটা কি হবে, আরো জলের দিকে নামবে। আর যদি হালকা হয় আরো জল থেকে উপরে উঠে যাবে। তেমনি আমাদের যে পর্বত, মালভূমি, সমভূমিগুলো কি হয়, যদি ভার বেশি হয়ে যায়, ধরে নাও পাহাড়ি অঞ্চলে একটা বাঁধ নির্মাণ করা হলো, পাহাড়ি অঞ্চলে একটা বাঁধ নির্মাণ করা হলো, বাঁধকে বলা হয় ইংরেজিতে ড্যাম। ড্যাম নির্মাণ যদি করা হয় পাহাড়ি অঞ্চলে, যেখানে মাঝে মাঝে ভূমিকম্প হয়, ঠিক আছে, তবে সেখানে কি হবে, এই সমস্থিতি, এটা কি হবে, সেটা ভারসাম্য যে অবস্থায় ছিল পাহাড়টা, সেটা একটু হলেও কি হবে, নষ্ট হবে। তার কারণ কি, পাহাড়ের ওপরে এত সিমেন্টেড কংক্রিটের একটা যে বাঁধ তৈরি করা হলো, সে পাহাড়ের ওপরে আরো চাপ কি দিচ্ছে, বেশি দিচ্ছে। সেই কারণে এই যে পাহাড়ের এই যে নির্দিষ্ট তল বরাবর এটা কি আছে, যে অ্যাস্টেনোস্ফিয়ারের ওপরে ঢুকে আছে। ঠিক আছে, এই নির্দিষ্ট তল বরাবর অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে ঢুকে আছে। এবার পাহাড়ের ওপর যদি চাপ বাড়ে,
পাহাড়ের উপরে যদি চাপ বাড়ে তবে কি হবে, এই পাহাড়টাও নিচের দিকে আরো চাপ দেবে। ঠিক আছে, তবেই কি হয়ে যাবে, সমস্থিতি নষ্ট হয়ে যাবে। তা সমস্থিতি সাধারণভাবে যদি বলি যে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন অংশ যেমন পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি নিজেদের মধ্যে এক বিশেষ ভারসাম্য বজায় রেখে বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে, এটাকেই বলা হয় কি, সমস্থিতি। ঠিক আছে, তবে আমরা সমস্থিতি সম্পর্কে বললাম। অর্থাৎ আমি যদি আরেকটা চিত্র এঁকে তোমাদের বোঝাই যে এটা এটা একটা অংশ। এবার যদি এইখানে এরকম করে পর্বতের একটা উঁচু অংশ আঁকি, এই পর্বতের উঁচু অংশটা ভূপৃষ্ঠের নিচে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে চাপ দিচ্ছে। এটা অ্যাস্থেনোস্ফিয়ার, এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে কি দিচ্ছে, চাপ দিচ্ছে। ঠিক আছে, এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে যে চাপ দিচ্ছে, তবে কি হচ্ছে, এই জায়গাটা থেকে এই লাভাগুলো, সরি ম্যাগমাগুলো এইদিকে স্কুইজ হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। ঠিক আছে, আর এইখানে যদি আরো চাপ দিই, এখানে যদি একটা পাহাড়ের উপরে যদি আমরা বাঁধ তৈরি করি, তাহলে এটা আরো চাপ দেবে। তখন কি হবে, এই জায়গাটা, এই যে উঁচু জায়গাটা, সমস্থিতি ভারসাম্য নষ্ট হবে। ভারসাম্য মানে কি বোঝায়, স্থিতিশীলভাবে দাঁড়িয়ে আছে। যদি নড়াচড়া, যদি ওপরে বেশি করে ওজন দেয়া হয়, মানে ড্যাম তৈরি করা হয়, তাহলে এটার ভারসাম্য নষ্ট হবে। তাই সমস্থিতি বলতে এটাকেই বোঝায়। ঠিক আছে, যেমন করে নদীতে 10 জন মানুষের ক্যাপাসিটি, সেখানে যদি 20 জন চেপে যায়, নদীটা যেমন ডুবে যাবে, তেমনি এইখানে সমস্থিতি বলতে সেটাকেই বোঝায় যে ভূপৃষ্ঠের ওপরে যদি চাপ বৃদ্ধি হয়, তবে সেই ভূপৃষ্ঠের অংশটা অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে বেশি ডুবে যায়, আর যদি হালকা হয় সেটা আবার কি হয়, উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, এর ঠিক বিপরীত অবস্থা যদি হয়, এর ঠিক যদি বিপরীত অবস্থা হয়, যেটা এঁকেছি, ঠিক আছে, যেটা এঁকেছি সেটা যদি ওপরের যে পাহাড়ের অংশটা, উপরের পাহাড়ের অংশটা, এই যে এই অংশটা যদি ছোট হয়ে যায়, তখন কি হবে, এই যে এইরকম করে যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন এই যে অ্যাস্থেনোস্ফিয়ার থেকে এই অংশটা কি দেবে, এইদিকে অ্যাস্থেনোস্ফিয়ারের এই ম্যাগমাগুলো চাপ দেবে। ঠিক আছে, তখন এটা নিচে নামবে না, তখন এটা কি হবে, এই অংশটা উপরে উঠে যাবে। তবেই কি হবে, সমস্থিতি একটা বজায় থাকবে। তাই ভূপৃষ্ঠের পর্বত, মালভূমি, সমভূমির ওপর যদি ভার বাড়ে তবে নিচে নেমে যায়, আর যদি ভার কমে যায় উপরে উঠে যায়। ঠিক আছে, এটাই হলো সমস্থিতি শব্দের অর্থ। আমরা বলতে পারি যে আন্টার্কটিকা মহাদেশে টোটাল যে অংশটা, ভূত্বকটা, সেটা কোথায় আছে, বরফের নিচে আছে, প্রায় 2 কিলোমিটার। এটা যদি আন্টার্কটিকা, এটা মুছে দিই, আন্টার্কটিকা, ধরে নাও এটা হলো আন্টার্কটিকার ভূত্বক। ঠিক আছে, এটা হলো আন্টার্কটিকার ভূত্বক, উপরের অংশটা, আর এই অংশটা হলো অ্যাস্থেনোস্ফিয়ার। এই আন্টার্কটিকার ভূত্বকের ওপরে এই রকম করে প্রায় 2 কিলোমিটার ওপর এই যে এটা বরফ জমে আছে, 2 কিলোমিটারের পুরো বরফ জমে আছে, 2 কিলোমিটার। তবে এই ভূত্বকটা কি এরকম আছে, সাধারণভাবে থাকবে না, থাকবে না। এটা কি হবে, এই ভূত্বকের এই অংশটা নিচের দিকে প্রচুর পরিমাণে চাপ দিয়ে ভেতরে ঢুকে আছে। ঠিক আছে, ভেতরে ঢুকে আছে। যখন বরফটা সরে যাবে কোনো কারণে, বরফটা যদি সরে যায়, এই যে এই অংশের বরফটা যদি সরে যায়, তখন আর এটা নিচের দিকে চাপ দেবে না। তখন কি হবে, আন্টার্কটিকার যে ভূখণ্ড বা ভূপৃষ্ঠটা, এটা কি হবে, ওপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, তখন কি হবে, এই অংশটা উপরের দিকে এরকম করে উঠে যাবে। যে ভূত্বকটা ছিল, সেই ভূত্বকের এই অংশটা কি হবে, ওপর দিকে
উঠে যাবে। ঠিক আছে, এই অংশটা উপরের দিকে এরকম করে উপরে উঠে গেল। তাই আইসোস্ট্যাসি বলতে বোঝায় যে পৃথিবী পৃষ্ঠের ওপরে যে পর্বত মালভূমি সমভূমি বা ভূত্বক সেইগুলো কি হয় একটা নির্দিষ্ট ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটাকে বলা হয় কি আইসোস্ট্যাসি। বেশ, আইসোস্ট্যাসি পড়া হয়ে গেল। এরপরে আইসোস্ট্যাসি শব্দটার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমরা পড়ব যে অভিকর্ষজ বিচ্যুতি কি আছে, পরে আছে অভিকর্ষজ বিচ্যুতি। অভিকর্ষজ বিচ্যুতি কি বলতে কি বোঝায়? দেখো, আমাদের পৃথিবী অভিকর্ষজ বল সব থেকে বেশি কোথায়? মেরু অঞ্চলে সব থেকে বেশি, মেরু। আর সব থেকে কম হলো এই নিরক্ষরেখায়। তার কারণ হলো যে পৃথিবীর কেন্দ্র থেকে, এটা যদি পৃথিবীর কেন্দ্র ধরি, পৃথিবীর কেন্দ্র মেরু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কম, মেরু অঞ্চল থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কম, কিন্তু নিরক্ষীয় অঞ্চল থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব বেশি। তাই মেরু অঞ্চলে অভিকর্ষজ বল বেশি, অভিকর্ষ বল বেশি, আর নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ বল কি কম। নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ বল কম, অভিকর্ষ বল কি হবে? কম হবে। বেশ, এবার কম হওয়ার কারণে তাহলে আমরা কি বলতে পারি? যে এইখানে অভিকর্ষজ বল কম, এটা বোঝা গেল। এবার অভিকর্ষজ বিচ্যুতি বলতে কি বোঝায়? এইখানে মনে রাখতে হবে যে যদি এটা ভূত্বক ধরি, এইখানে এটাকে আমি ধরছি অ্যাস্টেনোস্ফিয়ার, ঠিক আছে। এর ওপরে আছে এটা পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি, এটা সমুদ্র, ঠিক আছে। এবার এই পর্বতে যেহেতু পৃথিবীর কেন্দ্র, এটা এখানে একটা আঁকি, এটা হলো পৃথিবীর কেন্দ্র, এই জায়গাটা, এই যে এই লাইনটা হলো পৃথিবীর কেন্দ্রমণ্ডল, কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। তবে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পর্বতটা থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব অনেকটা বেশি। মালভূমিতে পৃথিবী থেকে কেন্দ্রের দূরত্বটা অনেকটা কম, সমভূমিতে আরো কম, আর সমুদ্রে আরো কম। তবে আমরা বলতে পারি যে পৃথিবীর কেন্দ্র থেকে পর্বতের যে চূড়া সেটা অনেকটা দূরে আছে, তাই এখানে অভিকর্ষজ বল কি হবে? কম হওয়ার কথা। এখানে পর্বতের থেকে একটু বেশি, এইখানে মালভূমির থেকে আরো বেশি, এখানে যেহেতু সমুদ্র, এটা সমুদ্রে আরো বেশি হবে। তাহলে এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে পর্বতের অভিকর্ষজ বল কম, ঠিক আছে। এবার এইখানে অভিকর্ষজ বিচ্যুতি বলতে কি বোঝায়? আমরা ধরেই নিলাম যে পর্বতে অভিকর্ষজ বল কম। এবার আমরা দেখতে পাচ্ছি সেইখানে গিয়ে পরিমাপ করে দেখতে পেলাম যে অভিকর্ষজ বল কম, সেটা তো আমরা আগেই বুঝে নিলাম। কিন্তু কিন্তু বিষয়টা কি হয় যে এইখানে আর একটা কথা জেনে নেওয়া আগে, তারপর আমি বলছি। এখানে একটা জানতে হবে কি, যে অভিকর্ষ বিচ্যুতি পড়ার আগে প্রকৃত অভিকর্ষ, প্রকৃত অভিকর্ষ, প্রকৃত অভিকর্ষ বলতে কিভাবে, কাকে বোঝায়? অক্ষাংশের ভিত্তিতে নির্ণয় করা হয়, অক্ষাংশের ভিত্তিতে কোনো জায়গার অভিকর্ষ বলকে প্রকৃত অভিকর্ষ বলে, কোনো একটা নির্দিষ্ট অক্ষাংশের ভিত্তিতে। অর্থাৎ অক্ষাংশ মানে কি, যে মেরু অঞ্চলে যত যাই তত অভিকর্ষজ বল বেশি, নিরক্ষীয় অঞ্চলে কম। এবার আমরা যদি দেখি যে
এইটা একটা নির্দিষ্ট অক্ষাংশ, পর্বত একটা নির্দিষ্ট অক্ষাংশ, এটা পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি, এটা সামুদ্রিক ভূত্বক। তাহলে পর্বত একটা নির্দিষ্ট অক্ষাংশ আছে, মালভূমি আছে, সমভূমি আছে, সামুদ্রিক ভূত্বক আছে। এবার পর্বতে যতটা অভিকর্ষজ হওয়া উচিত ছিল, ঠিক আছে, যতটা অভিকর্ষজ হওয়া উচিত ছিল তার থেকে এখানে সার্ভে করে দেখা গেল কি কম, অর্থাৎ পর্বত অভিকর্ষজ মান যা হওয়ার কথা ছিল তার থেকে কি হয়ে গেল, কম। মালভূমি কি হলো, মালভূমি যা হওয়ার কথা ছিল একটু বেশি। সমভূমি যা হওয়ার কথা ছিল আরো বেশি হলো অক্ষাংশ অনুসারে। তবে আমরা এখানে বলতে পারি অক্ষাংশ অনুসারে এই বিষয়টা হলো সমভূমিতে সব থেকে বেশি হলো। তাই এখানে দেখা গেল যে এইখানে সার্ভে করে যে ভ্যালুটা পাওয়া গেল, প্রকৃত অভিকর্ষ মানে কি অক্ষাংশ অনুসারে যা হওয়ার কথা, অক্ষাংশ অনুসারে যা হওয়ার কথা, এটা সঙ্গে যেটা সার্ভে করে পাওয়া গেল অভিকর্ষ, সার্ভে করে যে অভিকর্ষ পাওয়া গেল, অভিকর্ষ পাওয়া গেল যখন এই দুটোকে মাইনাস করে ভ্যালু কি হবে, ধনাত্মক হবে। ধনাত্মক অর্থাৎ প্রকৃত অভিকর্ষ মাইনাস সার্ভে করে অভিকর্ষ, দেখা গেল যে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল প্লাস ভ্যালু। যদি প্লাস ভ্যালু হয়ে যায়, ঠিক আছে, প্লাস মাইনাস করার আগে আমি কথা বলে নিই যে প্রকৃত অভিকর্ষজ যা হওয়ার কথা তার থেকে হলো এটা সার্ভে করে কত হলো, যা হওয়ার কথা সার্ভে করে সেটা কি হলো, কম হলো, সার্ভে করে কম হলো। তবে এটাকে বলা হয় ঋণাত্মক, এটাকে বলা হয় কি ঋণাত্মক অভিকর্ষজ, ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি। এখানে ভালো করে শুনবে, যতটা হওয়ার কথা ছিল প্রকৃত অভিকর্ষ যা হওয়ার কথা ছিল সার্ভে করে কি হলো, সেই অভিকর্ষজ মানটা কম হলো। তাহলে এই দুটো মাইনাস করে যেটা বেরোলো সেটাকে বলবো কি ঋণাত্মক অভিকর্ষ। ঠিক আছে, ঋণাত্মক অভিকর্ষ। অর্থাৎ এটা কেন কম হলো, তার কারণ হয়তো এই জায়গাটা যদি ভঙ্গিল পর্বত হয় তবে এমন রেজাল্ট দিচ্ছে, ভঙ্গিল পর্বত হলে এমন রেজাল্ট দিচ্ছে। কিন্তু সমভূমিতে গিয়ে কি দেখা যাচ্ছে, সমভূমিতে কি দেখা যাচ্ছে, সমভূমিতে যা হওয়ার কথা ছিল তার থেকে বেশি হলো, সার্ভে করে হয়ে গেল বেশি হলো কোনটা, এই অভিকর্ষজ বলটা, এই সার্ভে করে অভিকর্ষজ বল যেটা সেটা বেশি হলো। তবে সেইখানে কি হলো, ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি হলো। অর্থাৎ অভিকর্ষজ বিচ্যুতি বলতে কি বোঝায় আমি আর একবার যদি বলি,
যে সমভূমিতে তুমি যদি যাও সেখানে যতটা হওয়ার কথা ছিল অভিকর্ষজ বল তার থেকে বেশি হলো, তবে সেটা কি ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। আর যদি পাহাড়ি অঞ্চলে যাও তাহলে যতটা হওয়ার কথা ছিল তার থেকে কম হলো, এটাকেই বলা হয় কি ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। তাই মনে রাখবে পাহাড়ি অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতি কি হবে ঋণাত্মক, আর সমভূমি অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতি ধনাত্মক। আর একবার যদি বলি বিষয়টা, ঠিক আছে, এইগুলো সব মুছে দিই আর একবার মেন কথা বলে দিই, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি পাহাড়ি অঞ্চল অর্থাৎ নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল অভিকর্ষজ মান যা হওয়ার কথা তার থেকে কম হলো, তাই এখানে অভিকর্ষজ বিচ্যুতি কি হয়ে গেল ঋণাত্মক। আর সমভূমিতে যা হওয়ার কথা ছিল তার থেকে বেশি হলো, ঠিক আছে, যা হওয়ার কথা ছিল তার থেকে বেশি হলো, তাই এটা হয়ে গেল কি সমভূমিতে অভিকর্ষজ মান ধনাত্মক, ঠিক আছে। এখানে মনে রাখবে যে আমরা জানি যে মেরু অঞ্চলে অভিকর্ষজ মান বেশি আর নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ মান কম, কারণ মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্র থেকে অনেকটা কাছাকাছি আছে আর নিরক্ষীয় অঞ্চল অনেকটা দূরে আছে, অনেকটা মানে কিছুটা দূরে আছে, অর্থাৎ নিরক্ষীয় রেখা যেখানে অবস্থান করছে সেখান থেকে কেন্দ্রের দূরত্ব একটু বেশি, মেরু অঞ্চলের কেন্দ্রের দূরত্ব কম, তাই নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ বল কম, মেরু অঞ্চলে অভিকর্ষজ বল বেশি। এবার আমরা জানি যে একটা নির্দিষ্ট অক্ষাংশে নির্দিষ্ট অভিকর্ষজ মান হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু দেখা গেল কি সেখানে পাহাড়ি অঞ্চল আছে বলে, সমভূমি নেই বলে, পাহাড়ি অঞ্চল আছে বলে সেখানে অভিকর্ষজ মান যেটা হওয়ার কথা ছিল তার থেকে কি হয়ে গেল কম, তাই সেইখানে হয়ে গেল কি অভিকর্ষজ বিচ্যুতি ঋণাত্মক, কম হলো তাই ঋণাত্মক। আর সমভূমিতে যতটা হওয়ার কথা তার থেকে বেশি হলো, তাই অভিকর্ষজ বিচ্যুতি কি হয়ে গেল ধনাত্মক, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে অভিকর্ষজ বিচ্যুতি কি, যে প্রকৃত অভিকর্ষজ বল যেটা হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে পাহাড়ি এবং সমভূমির জন্য যে পার্থক্য তৈরি হলো, এই দুটো মাইনাস করে যদি প্লাস হয়, অর্থাৎ বলতে পারি আর একটা লিখে দিই, প্রকৃত অভিকর্ষ আর সার্ভে করে অভিকর্ষ, বেশ, প্রকৃত অভিকর্ষ যদি ধরি পাহাড়ি অঞ্চলে হওয়ার কথা 10 আর সার্ভে করে হলো কত, সার্ভে করে হলো অভিকর্ষজ বল এখানে 5, তাহলে যতটা হওয়ার কথা ছিল তার থেকে কম হলো, তাই এটা কি পাহাড়ি অঞ্চলে কি হয়ে গেল, এটা পাহাড়ি অঞ্চলে বা ভঙ্গিল পর্বতে পাহাড়ি অঞ্চলে, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল মাইনাস, মানে কম হয়ে গেল, এটা সার্ভে করে কম হলো। আর যদি সমভূমিতে যাই, সমভূমিতে প্রকৃত হওয়ার কথা ছিল 12, সার্ভে করে হলো 20, তাহলে এখানে এটা কি হয়ে গেল প্লাস, তাই সমভূমিতে কি হয়, সমভূমিতে হয় প্লাস। এইটাই হলো অভিকর্ষজ বিচ্যুতি, অর্থাৎ যেটা হওয়ার কথা প্রকৃত অভিকর্ষ সেটা না হয়ে সেটা যদি কম বেশি হয় সেটাকে বলা হয় বিচ্যুতি, আর পাহাড়ি অঞ্চলে হয় মাইনাস আর সমভূমিতে হয় প্লাস। তখন বিজ্ঞানীদের মনে প্রশ্ন আসে যে যে কোনো না কোনো বিষয় আছে যেটা এই অভিকর্ষজ বিচ্যুতি এরকম হ্রাস বৃদ্ধি করছে, তার মধ্যে তারা কল্পনা করে যে পাহাড়ি অঞ্চল যেটা সেটা দেখতে বড় কিন্তু হালকা পদার্থ দিয়ে তৈরি, হালকা বা কম ঘনত্বযুক্ত পদার্থ দিয়ে তৈরি, তাই এরকম হচ্ছে, আর সমভূমি বেশি ঘনত্বযুক্ত পদার্থ দিয়ে তৈরি, তাই প্লাস হচ্ছে, ঠিক আছে। এইখান থেকেই এই অভিকর্ষজ বিচ্যুতি ধারণা থেকেই পরবর্তীকালে সমস্থিতি যে ভাবনা চিন্তা সেটা মানুষের মধ্যে
অর্থাৎ বিজ্ঞানীদের মহলে বা বিজ্ঞানী মহলে প্রশ্ন তোলে। ঠিক আছে, তাহলে অভিকর্ষজ বিচ্যুতি বোঝা গেল। আর এই বুগের অভিকর্ষজ বিচ্যুতি কি? বুগের অভিকর্ষজ বিচ্যুতি সেরকমই। ঠিক আছে, এই বুগের তিনি কোথায় গেছিলেন সার্ভে করতে? তিনি গেছিলেন সার্ভে করতে একটা পাহাড়ি অঞ্চলে, তার নাম কি? আন্দিজ। ঠিক আছে, আন্দিজ পর্বতমালায় কাছে আন্দিজ পার্বত্য অঞ্চলের কাছে যে চিম্বারোজ আগ্নেয় পর্বত আছে সেখানে গেছিলেন পরীক্ষা করতে। ঠিক আছে, তিনি দেখছেন যে যতটা অভিকর্ষজ বল হওয়ার কথা, যতটা টান থাকার কথা, ততটা হচ্ছে না। ঠিক আছে, যতটা টান থাকার কথা আন্দিজ পর্বতের দিকে ততটা হচ্ছে না। তখন সে মানটাকে পরিবর্তন করেও কোনো রকম ভাবে দেখার চেষ্টা করে যে কি জন্য হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি যেটা আবিষ্কার করলেন বা বুঝতে পারলেন, তিনি বুঝতে পারলেন কি, যে এই যে এখানে যে আন্দিজ পর্বতমালা আছে, ঠিক আছে, তার পাশে যে চিম্বারোজ আগ্নেয় পর্বত আছে, তার মধ্যে কোনো না কোনো একটা গন্ডগোল আছে, যার জন্য এরকম অভিকর্ষজ মান পাল্টাচ্ছে। ঠিক আছে, তাহলে বুগের অভিকর্ষজ মান আমরা বলতে পারি যে যতটা সার্ভে করলো, সমীক্ষিত মান সার্ভে করলো বা সার্ভে করা মান মান কি হলো, দেখা গেল যে 10 হলো সার্ভে করা মান। এবার সার্ভে করা মানটা, যেহেতু এটা এমন জায়গায় সার্ভে করলো সেখানে ছিল উচ্চতা, উচ্চভূমি ছিল, সেখানে ছিল উচ্চভূমি, তাই বিজ্ঞানীরা কি করলো, যে উচ্চভূমির জন্য এই সার্ভে করা মান তাকে সংশোধন করলো। উচ্চভূমির জন্য তারা ভাবছে যে ওর জন্য হয়তো 2 কম হলো। এটা কি হলো, উচ্চভূমির জন্য 2 কম হলো। ঠিক আছে, 2 কম হলো বা 2 বেশি হলো, এরকম দেখলো। উচ্চভূমি হতে পারে বা সমভূমি হতে পারে। ঠিক আছে, উচ্চভূমি বা সমভূমি হতে পারে, সেখানে 2 কম বেশি হলো। উচ্চভূমিতে হলো 2 কম, আর সমভূমিতে হলো 2 বেশি। এবার এই মানটাকে সংশোধন করলো, 2 কম হলো আর এখানে হলো 2 বেশি। এবার এই মানটাকে সংশোধন করলো, সংশোধন করে কি করলো, যে একটা নির্ধারিত মান ঠিক করলো, সংশোধন করে একটা নির্ধারিত মান ঠিক করলো। ঠিক আছে, দিয়ে যেটা বেরোলো সেটাকে বলা হয় কি, বুগেরের অভিকর্ষজ বিচ্যুতি। অর্থাৎ সার্ভে করা মান যেটা বের হলো সেটা উচ্চভূমি বা সমভূমি বা শিলাস্তূপের ঘনত্বের সাপেক্ষে বাদ দেওয়ার পরেও যে মানটা পাওয়া গেল সেটাকে বলা হয় কি, বুগের অভিকর্ষজ বিচ্যুতি বা বিচ্যুতি। ঠিক আছে, এই বুগের কোথায় করেছিল বললাম, বুগের এই সার্ভেটা করেছিল আন্দিজ পর্বতে, আন্দিজ পর্বতের চিম্বারোজ আগ্নেয় পর্বতে। ঠিক আছে, তবে বুগের অভিকর্ষজ বিচ্যুতি বলতে বোঝায় কি, যে সার্ভে করা মান, যে অভিকর্ষজ মান সেটা সংশোধন করলো উচ্চভূমি বা সমভূমি আছে বলে, যে উচ্চভূমির জন্য 2 কম হলো আর সমভূমির জন্য 2 বেশি হলো। এইভাবে সার্ভে করে তারা তারা মানে ওই বুগের এটা করেছিল। তারপরে যে ভ্যালুটা বেরোলো সংশোধনের পরে, সেই ভ্যালুটাই হলো কি, বুগের অভিকর্ষজ বিচ্যুতি। অর্থাৎ উচ্চতা সমভূমি জন্য যে মানটা পার্থক্য হচ্ছে, সেটাকে পার্থক্য বা বিয়োগ করার পরে যে মানটা পেলো সেইটাকেই বলা হচ্ছে কি, বুগের অভিকর্ষজ বিচ্যুতি। অর্থাৎ এই যে বুগের অভিকর্ষজ বিচ্যুতি এবং অভিকর্ষজ বিচ্যুতি, এইগুলোই আমাদের সমস্থিতি তৈরি করতে, মানে সমস্থিতির যে ধারণাটাকে তৈরি করতে সাহায্য করেছিল। এখানে যেটা বললাম আন্দিজ পর্বতে চিম্বারোজ আগ্নেয় পর্বতে সার্ভে করেছিল, সেটা মনে রাখবে বুগের। ঠিক আছে, বেশ। এরপরে আছে সমস্থিতির ধারণা। সমস্থিতির ধারণা হিসাবে আমরা যদি বলি, প্রথমে বলতে পারি যে
যে 1 নম্বর পয়েন্ট হিসাবে আমরা আলোচনা করি যে ভূত্বকীয় অংশের ভাসমানতা। আমি পয়েন্ট কটা লিখবো আর এক্সপ্লেন করব। এখানে কি বলছে যে আমরা জানি যে ভূত্বক শিয়াল 2.2 থেকে 2.9 গ্রাম ঘন সেমি বা সেমি কিউব ঘন সেমি, ঠিক আছে, এটা 2.2। আর অ্যাস্টেনোস্ফিয়ার কত আছে? অ্যাস্টেনোস্ফিয়ার কত? অ্যাস্টেনোস্ফিয়ার হলো 3.3 থেকে 4.4 গ্রাম সেমি কিউব। আর এখানে সীমা কত আছে? সীমাটা লেখা হয়নি, লিখে দিই এখানে। সীমা আছে কত ঘন সেমি? 2.9 গ্রাম ঘন সেমি। তাহলে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে অ্যাস্টেনোস্ফিয়ারের ঘনত্ব বেশি, আর শিয়াল এবং সীমার ঘনত্ব অ্যাস্টেনোস্ফিয়ারের থেকে কম। তাই এখানে বিজ্ঞান মহলে বলা হয় যে সমস্থিতি ধারণা প্রসঙ্গে যে আর্কিমিডিসের যে ভাসমানতা তত্ত্ব আছে, কি বললাম? আর্কিমিডিসের ভাসমানতা তত্ত্ব অনুসারে যে কম ঘনত্ব অর্থাৎ কে শিয়াল এবং সীমা কম ঘনত্ব পদার্থ দ্বারা তৈরি বলে অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে বেশি ঘনত্ব 3.33 এবং 4.44 ঘন সেমির ওপর কি আছে? ভাসছে, এবং তারা সমস্থিতি বজায় রেখে দাঁড়িয়ে আছে। এইটাই হলো সমস্থিতির প্রথম ধারণা, কি? যে ভূত্বকীয় অংশের ভাসমানতা। কেন ভাসছে ভূত্বকীয় অংশ? কারণ সেই মেটেরিয়ালগুলো কম ঘন আর অ্যাস্টেনোস্ফিয়ার বেশি ঘন, তাই অ্যাস্টেনোস্ফিয়ার বেশি ঘনত্ব পদার্থের উপরে এইগুলো ভাসছে। বোঝা গিয়েছে? বেশ, এরপরের পয়েন্টে আছে কি? সমস্থিতি ও অভিকর্ষজ বিচ্যুতি। তোমাদের অভিকর্ষজ বিচ্যুতি একটু আগেই বোঝালাম। সমস্থিতি ও অভিকর্ষ বিচ্যুতি। এইখানে কি বলা হয়? আমরা জানি যে পর্বত একটা আঁকছি আমি। পর্বত ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচু স্থানে অবস্থান করায়, ভূপৃষ্ঠ থেকে এরকম উঁচু স্থানে অবস্থান করায় এরা এই পর্বতের অংশটাও অনেকটা ভেতরে ঢুকে আছে, এরকম বলা হয়। কারণ পর্বত কম ঘনত্ব পদার্থ দিয়ে তৈরি, সেই কারণে এও অনেকটা ঢুকে আছে। তাই কি বলা হয়? যে যেহেতু পর্বত হালকা মেটেরিয়াল দিয়ে তৈরি, অর্থাৎ হালকা জিনিস দিয়ে তৈরি, হালকা শিলা দিয়ে তৈরি, পর্বত কি? হালকা শিলা দিয়ে তৈরি। আর এটা অনেকটা উপরের দিকে উঠেও আছে, আবার অনেকটা কি আছে? এটা অ্যাস্টেনোস্ফিয়ারের উপরেও ঢুকেও আছে, এরকম বলা হয়। তাই এখানে কি হয়? তাই এখানে অভিকর্ষজ যে বিচ্যুতিটা, সেটা একটু কি হয়? কম হয়। তাই বলা হয় যে প্রায় অনেকটা অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে ঢুকে আছে এটা। তাই এখানে কি অভিকর্ষজ বিচ্যুতি কি হবে? ঋণাত্মক। অভিকর্ষজ বিচ্যুতি কি হবে? ঋণাত্মক। মাইনাস লিখলাম, ঋণাত্মক। ঠিক আছে, যতটা হওয়ার কথা, অর্থাৎ পর্বত যেখানে আছে সেখানে অক্ষাংশ অনুসারে যতটা অভিকর্ষজ বল হওয়ার কথা ততটা হচ্ছে না। তাই বিজ্ঞানীরা চিন্তা করেছেন যে পর্বতের উপরের অংশ যতটা উপরে আছে তার ততটাই মোটামুটি তার থেকে বেশি অংশ অ্যাস্টেনোস্ফিয়ারে ঢুকে আছে। তাই এখানে কি দেখা যায়? অভিকর্ষজ মান ঋণাত্মক দেখা যায়। কিন্তু এখানে ভূত্বকের অংশের মধ্যে সমভূমি, এটা ভারী পদার্থ দিয়ে তৈরি, ভারী শিলা দিয়ে তৈরি, কিন্তু তবুও এটা অতটা গভীরে ঢুকে নেই। ঠিক আছে, কিন্তু এটা গভীরতা কম। এর গভীরতা কি? কম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে
কতখানি আছে, তাই এইটুখানি আছে। এই যে এখান থেকে এতখানি, এতখানি গভীরতা এর। আর পর্বতের এই যে এইখান থেকে এতখানি গভীরতা। তাই এখানে বলা হয় এখানে কি, যে অভিকর্ষজ বিচ্যুতিটা কি হবে, প্লাস হবে। অর্থাৎ ভূত্বক থেকে যেখানে আছে, ভূত্বক যেখানে আছে সেখানে অক্ষাংশ অনুসারে যতটা অভিকর্ষজ বল হওয়ার কথা তার থেকে বেশি হলো, তাই এখানে কি হবে, অভিকর্ষজ বিচ্যুতিটা প্লাস হচ্ছে। বোঝা গেছে? তাই আমরা বলতে পারি ভূপৃষ্ঠের যতটা উচ্চতা বাড়ছে, ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ভূপৃষ্ঠের উচ্চতার সঙ্গে, ভূপৃষ্ঠের উচ্চতার সঙ্গে অভিকর্ষজ বিচ্যুতির, অভিকর্ষ বিচ্যুতির কি সম্পর্ক, ব্যস্ত অনুপাতিক বা নেগেটিভ রিলেশন। অর্থাৎ যত উচ্চতা বাড়বে তত সমস্থিতি বজায় রাখার জন্য তার অংশটা ততটাই ভেতরে ঢুকে আছে, আর ভেতরে ঢুকে থাকার জন্য অভিকর্ষজ বিচ্যুতিটা কি হবে, ঋণাত্মক হবে। কিন্তু যত ভারী শিলা দিয়ে তৈরি, হালকা শিলা দিয়ে তৈরি, তাই উপরে উঠে আছে, ভেতরেও ঢুকে আছে। আর ভারী শিলা দিয়ে তৈরি, অতটা ভেতরে গভীরেও নেই, আর অনেকটা উঠে আছে অ্যাস্টেনোস্ফিয়ার থেকে, তাই এখানে অভিকর্ষজ বিচ্যুতি কি হবে, প্লাস হবে। ঠিক আছে, এইটাই বলতে চাইছি আমি। বেশ, এরপরে 3 নম্বরে আমরা বলতে পারি যে ঘনত্ব সমস্থিতি সম্পর্ক। ঘনত্ব সমস্থিতি সম্পর্ক। তবে এখানে আমরা কি বুঝতে পারলাম, যে যে যতটা বেশি উঁচু সে ততটা ভেতর দিকে ঢুকে আছে, অর্থাৎ হালকা মেটেরিয়াল দিয়ে তৈরি। আর যে যতটা কম উঁচু সে ততটা ভারী শিলা দিয়ে তৈরি, আর সেটা অতটাও ঢুকে নেই। ঠিক আছে, অতটাও বিস্তৃত ভাবে ঢুকে নেই। ঠিক আছে, আর এদের যদি ভারসাম্য নষ্ট হয়, এই পর্বত মালভূমির সমভূমি যদি নষ্ট হয়, তারা আবার কি হবে, উত্থিত হবে। অর্থাৎ পর্বতের উপরের অংশটা যদি কোনো কারণে ক্ষয় হয়, এই অংশটা যদি ক্ষয় হয়, তখন এটা কি হয়ে যাবে, ক্ষয় হওয়ার কারণে এই অংশটা কি হবে, আবার উপর দিকে উঠে যাবে। কিসের চাপে, ওই আর্কিমিডিসের ভাসমানতা তত্ত্ব অনুসারে। ঠিক আছে, বেশ, এরপরে 3 নম্বরে ঘনত্ব সমস্থিতির সঙ্গে সম্পর্ক। ঘনত্ব সমস্থিতির সঙ্গে সম্পর্ক মানে কি বোঝায়, যদি আমি একটা ছবি আঁকি, দেখো যে এটা একটা পাহাড়ি অঞ্চল, তারপর সমভূমি নামছে, তারপরে সমুদ্রিক ভূত্বক নামছে। ঠিক আছে, এটা পর্বতমালা, পর্বতমালা এরকম করে আছে। এটা হয়ে গেল ভূত্বকের অংশ। এবার আমি যদি এখানে এখানে কি আঁকলাম, যে এটা অ্যাসথেনোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ার, এবার মনে রাখবে যে অ্যাসথেনোস্ফিয়ারে এই অংশটা কি দিচ্ছে, এই অংশটা এই যে জায়গাটা, এই জায়গাটা অনেকটা উঁচু, চাপ বেশি দিচ্ছে, আর এই জায়গাটা অনেকটা কম উঁচু। তাই এইখান থেকে ম্যাগমাগুলো, এই ম্যাগমাগুলো এইদিকে স্কুইজ হয়ে গিয়েছে, সরে গিয়েছে। ঠিক আছে, এইদিকে সরে গিয়েছে, বোঝা গিয়েছে, এইদিকে সরে গিয়েছে। এরপরে যদি পর্বতের এই অংশটা থেকে ক্ষয়প্রাপ্ত হয়, এই অংশটা থেকে ক্ষয়প্রাপ্ত হয়, এই অংশটা থেকে কোথায় জমা হবে, ক্ষয়প্রাপ্ত হয়ে এটা সমুদ্র, ক্ষয়প্রাপ্ত হয়ে জমা হচ্ছে এইখানে, এই জায়গায় জমা হচ্ছে, পলি জমা হচ্ছে। তাহলে এখানে পলির চাপ বাড়বে, চাপ বাড়লে এই জায়গাটা থেকে কি হবে, এই জায়গাটা তখন এইদিকে চাপ দেবে, তখন কি হবে, এইদিকে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হচ্ছে, এইদিকে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হচ্ছে। আর এখানে পলি চাপ দেওয়ার কারণে
এই জায়গাটা যে অ্যাস্টেনোস্ফিয়ারের অংশ, যে ম্যাগমাগুলো ছিল সেইগুলো কি হচ্ছে, এইখান থেকে সরে এই দিকে যাচ্ছে। তখন তখন যদি এই দিকে যায়, তখন এটাকে কি করবে, তখন আবার এটাকে কি করবে, তখন এটাকে উঁচু করে দেবে, এটাকে এরকম করে উঁচু করে দেবে। কেন? কারণ এইদিকে পলির চাপে এইদিকে অ্যাস্টেনোস্ফিয়ারের মেটেরিয়ালগুলো এইদিকে এলো আর এইদিকে তুলে দিল। ঠিক আছে, অর্থাৎ এইখানে আমি বলতে চাইছি যে ভূত্বকের যে উপাদানগুলো পর্বত, মালভূমি, সমভূমি, যার যত ঘনত্ব সে অনুসারে সে অ্যাস্টেনোস্ফিয়ারের উপর ভাসছে। আর সেই ঘনত্ব বা উচ্চতা যদি কমে যায় কোনো কারণে, সেটা কি হবে, আরো উপরে উঠে যাবে। উচ্চতা কমে যাবে মানে কি, উচ্চতা কমে গেল, এই যে অংশটা উচ্চতা কমে গেল, এখানে তো এতখানি ছিল, এতখানি ছিল, তাহলে এখানে হালকা হয়ে গেল, তাই এখান থেকে কি হচ্ছে, এই যে অ্যাস্টেনোস্ফিয়ার থেকে চাপ দিচ্ছে, আর এই জায়গাটা থেকে পলিবালি জমার কারণে এখানে অ্যাস্টেনোস্ফিয়ার গুলোকে ঠেলে সরিয়ে দিচ্ছে। বোঝা গেছে? তাই এভাবেই বলা যেতে পারে যে উঁচু পর্বতমালা, মালভূমি, সমভূমি, নিম্নভূমি প্রভৃতি ভূত্বকীয় অংশগুলির মধ্যে নিজেদের মধ্যে একটা কি ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে আছে। আর আমরা এটাও বলতে পারি যে যত বেশি উঁচু জায়গা সেই জায়গাগুলো ঘনত্ব কম। ঠিক আছে, ঘনত্ব কম, ঘনত্ব কম। ঠিক আছে, তাই উচ্চতা বেশি। আর শিলা সেগুলো ঘনত্ব বেশি, প্লবতা বল কম। তাহলে পর্বত ঘনত্ব কম, উচ্চতা বেশি, আর্কিমিডিসের মতে প্লবতাও, আর্কিমিডিসের সূত্র অনুসারে প্লবতা বল বেশি। আর সমভূমির যদি বলি, সমভূমির ঘনত্ব বেশি, উচ্চতা কম, আর প্লবতাও কম। ঠিক আছে, এইটাই বলতে চাইলাম ঘনত্ব সমস্থিতির মধ্যে সম্পর্ক। বেশ, কনসেপ্ট বোঝো, কনসেপ্ট। এরপরে আছে যে ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্চয় এবং সমস্থিতি ভারসাম্য। ঠিক আছে, প্রায় আগেরটার মতোই, মন দিয়ে শুনবে তাহলেই বুঝতে পারবে। এরপর আছে কত নম্বর, 4 নম্বর। 4 নম্বরে পড়বো কি, ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্চয় এবং সমস্থিতির ভারসাম্য। ঠিক আছে, এখানে কি হবে, এইখানে আমরা বলতে পারি যে ওই যে কিসের উদাহরণ দিলাম, এইরকম একটা বড় পর্বতের অংশ, এই পর্বতের অংশটা এরকম করে অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে, ভালো করে আঁকি একটু, এখানে দেখো তিনটে এঁকেছি আমি। এই যে তিনটে যে আঁকার পরে এই প্রথমটায় দেখো, এই প্রথমটায় কি হচ্ছে, প্রথমটায় এই উঁচু অংশটা এইখানে এই বরাবর চাপটা বেশি দিচ্ছে, সেই কারণে এইখানের যত ম্যাগমা আছে এই দিকে সরে গিয়েছে। ঠিক আছে, সরে গেছে। এরপরে এরপরে এটা কি হচ্ছে, যে এই অংশটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে এটা নিচু হয়ে গেছে। এবার নিচু হওয়ার কারণে এই অংশের যে অ্যাস্টেনোস্ফিয়ার আছে এইদিকে যেটা সরে গেছিল সেইটা আবার কি হবে, এই দিকে চলে আসবে। ঠিক আছে, এই দিকে চলে আসবে, তখন এটাকে কি করবে, আরো এইদিকে ঠেলে দেবে। বোঝা গিয়েছে? আর ক্ষয়জাত জিনিসগুলো একটা নির্দিষ্ট জায়গায় তো জমবে, ধরে নাও এই জায়গাটায় জমেছে, এই জায়গাটায় জমেছে ক্ষয়জাত জিনিসগুলো এই জায়গাটায় জমেছে।
তাহলে এই জায়গায় জমলে ক্ষয়জাত জিনিসগুলো এই জায়গায় যদি জমে, তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা তখন আরো এই বরাবর কি হবে, চাপ দেবে, তখন ম্যাগমাগুলো এইভাবে সরে যাবে। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে কি, যে ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্চয়ের ফলে সমস্থিতি ভারসাম্য। ঠিক আছে, আর এইটাকে একজন নাম দিয়েছে, যার নাম হলো লেস্টার কিং, যেটাকে বলেছেন কি সিমাটোজনি। সিমাটোজনি এটা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কি নাম দিয়েছে, সিমাটোজনি। বোঝা গিয়েছে? তাহলে এটা হলো লিথোস্ফিয়ারের অংশ। এটা কি, এটা হলো লিথোস্ফিয়ারের অংশ, এই যে অংশটা, এই অংশটা হলো লিথোস্ফিয়ারের অংশ। ঠিক আছে, এটা চাপ দিয়েছিল অনেকটা, কিন্তু শেষ পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে এটা একটা ফোল্ড মাউন্টেন ছিল, ধরে নাও ফোল্ড মাউন্টেন, ফোল্ড মাউন্টেন ছিল, স্কুইজ হয়ে গেছে। এটা ছিল লিথোস্ফিয়ারের অংশ, মানে লিথোস্ফিয়ার মানে শিলামণ্ডল, লিথোস্ফিয়ারের অংশ। প্রচুর পরিমাণে লোড আছে এখানে, এটা হলো অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার প্রচুর পরিমাণে লোড আছে, তাই নিচের দিকে নেমে গেছে, আর অ্যাস্থেনোস্ফিয়ারের মেটেরিয়াল গুলো সরে গেছে। তাহলে এখানে কি কার্যকর হয়েছে, বহির্জাত প্রক্রিয়াকে বলা হয় এক্সোজেনেটিক, এক্সোজেনেটিক কার্যকলাপ হয়েছে। সেই কারণে এটা কি হয়েছে, যে কাস্ট যে মেটেরিয়াল গুলো ছিল সেইগুলো আনলোডিং হয়ে গেছে, তাই এখানে কি দিচ্ছে, এই বরাবর এটা কি দিচ্ছে, চাপটা দিচ্ছে, দিয়ে এটাকে তোলার চেষ্টা করছে। ঠিক আছে, আর শেষ পর্যন্ত এটা কি হয়ে গেল, এটা এখানে একটা সমস্থিতিক কি তৈরি করলো, ভারসাম্য তৈরি করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখন আর এখানে ম্যাগমা কোনো দিকেই যাচ্ছে না, চাপের জন্য এইদিকে যাচ্ছে না, এদিক ওদিক কোথাও যাচ্ছে না, এখানে সাধারণভাবে ম্যাগমাটা আছে। ঠিক আছে, তাহলে ম্যাগমাটা এরকম করেই আছে। তাই এটা কি বলা হচ্ছে কি, ভূপৃষ্ঠে ক্ষয় ও সঞ্চয়ে সমস্থিতিক ভারসাম্য। যত উঁচু জায়গা তত কি করছে, এখানে ম্যাগমাগুলোকে সরিয়ে দিয়েছে। আর যদি ক্ষয় হয় বহির্জাত প্রক্রিয়া দ্বারা, এক্সোজেনেটিক মানে কি, বহির্জাত প্রক্রিয়া দ্বারা যদি ক্ষয় হয়, ফোল্ড মাউন্টেন যদি ক্ষয় হয়, তবে এরকম হয়। ঠিক আছে, বেশ, তবে এটা বোঝা গেল। আর এটাকে একজন বিজ্ঞানীর নাম মনে রাখবে তোমরা, যেটাকে কি বলেছে, লেস্টার কিং। লেস্টার কিং বলেছে কি, সিমাটোজেনি। লেস্টার কিং এটাকে বলেছে সীমা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সিমাটোজেনি, এটাকে বলেছে সিমাটোজেনি। ঠিক আছে, বেশ, তবে এটা হয়ে গেল আমাদের সমস্থিতির ধারণা হয়ে গেল, যে যত বেশি উঁচু জায়গা তত ভূপৃষ্ঠের নিচে ঢুকে আছে, সেটা হালকা বেশি, আর যতটা নিচু জায়গা সেটা হালকা কম। বোঝা গেছে? আর সমস্থিতিক প্রমাণে কি হবে, আমি প্রমাণগুলো মুখে বলছি, শুনে নাও। সমস্থিতিক প্রমাণ আমরা যদি দেখি, যে কানাডার কাছে যে অংশটা আছে, ভূখণ্ডটা আছে, সেইটা অনেক বরফ জমেছিল। কানাডা সেটা অনেকটা বরফ জমেছিল, কিন্তু বর্তমানে সেটা বরফ মুক্ত হয়ে গিয়েছে। তাই কানাডার এই অংশটা বর্তমানে কি হয়েছে, এই যে এই অংশটা বর্তমানে অনেকটা উপরে উঠে গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে গেছে। যখন হিমযুগ এসেছিল বরফের চাপে, এই জায়গাটা অনেকটা কি হয়ে গেছিল, বসে গেছিল, কিন্তু এখন বর্তমানে উঠে গেছে। বোঝা গেছে? উপরের দিকে উঠে গেছে কানাডার এই অংশটা। বোঝা গেছে? বেশ, তাহলে এটা একটা সমস্থিতি প্রমাণ বলতে পারি, যে উঠে গেছে মানে কি, যে ওপরের ভারটা কমে গেছে, আর
ভারটা কমে যাওয়ার কারণে সেটাও উপরের দিকে উঠে এসেছে। তাই বলতে পারি যে হিমযুগের বিপুল পরিমাণে যে হিমরাশি গলে যাওয়ায় সেটা ভারটা কমে যায় এবং কানাডার এই দক্ষিণ পূর্বাংশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মেন রাজ্য কি হয়েছে, ভূমির উত্থান ঘটেছে। এই ঘটনা কি করে, সমস্থিতিক ভারসাম্যকে নির্দেশ করে। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি যে স্ক্যান্ডানেভিয়ার যে দ্বীপসমূহ আছে এবং গ্রিনল্যান্ডের যে বরফ সঞ্চয় আছে তার জন্য স্থানসমূহ কিছুটা কি আছে, নিমজ্জিত হয়ে আছে। স্ক্যান্ডানেভিয়ান একটা পর্বতের নাম, নরওয়ে সুইডেনে আছে। ঠিক আছে, তাই এই জায়গাগুলো কি আছে, বসে আছে। স্ক্যান্ডানেভিয়ান কোথায় আছে, যদি আমি ইউরোপের ম্যাপ আঁকি, দেখো যে ইউরোপের যদি ম্যাপ আঁকি দেখাই, স্ক্যান্ডানেভিয়ান কান্ট্রিগুলো কোথায় আছে, এই যে এখানে আছে, এই যে এই জায়গাতে আছে। ঠিক আছে, এই জায়গাগুলোতে আছে স্ক্যান্ডানেভিয়ান দেশ। তাহলে এই জায়গায় যে স্ক্যান্ডানেভিয়ান দেশগুলো আছে এর উপরে যে বরফ জমে আছে তার জন্য ভেতরে ঢুকে আছে, বরফগুলো সরে গেলে আবার উপরে উঠে যাবে। ঠিক আছে, তারপরে আছে আর একটা বলতে পারি যে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছে যে স্টকহোম হলো ওই সুইডেনে আছে। সেই স্টকহোমের উত্তরের ভূমিভাগ এখানে আছে, এই যে জায়গাটাই আছে স্টকহোমের যে উত্তরের ভূমিভাগ, সেটা কি হয়েছে, প্রায় বছরে 1 মিটার করে উপরে উঠছে। তার কারণ কি, যে নিচ থেকে ম্যাগমা চাপ দিচ্ছে আর উপরের অংশটা ক্ষয় হয়ে গেছে, সেই কারণে হালকা হয়ে গেছে। তাই এগুলো হলো কি সমস্থিতির প্রমাণ। বোঝা গেছে, সব থেকে বড় প্রমাণ হলো কানাডার এই অংশটা যে ভূপৃষ্ঠের উপরে উঠে গেছে। আর বর্তমানে রিয়াল এক্সাম্পল, সব থেকে ভালো এক্সাম্পল কি, যে আন্টার্কটিকা মহাদেশ, ওপরে যে বরফ জমে আছে প্রথমেই বললাম, সেই আন্টার্কটিকা মহাদেশে বরফের জন্য এইখানে প্রচুর পরিমাণে ভূমিভাগটা নিচে বসে গেছে। আর যদি আন্টার্কটিকার বরফটা উপরে উঠে যায়, সেটা কি হবে, আন্টার্কটিকার বরফটা যদি গলে যায় তাহলে কি হবে, ভূমিভাগটা উপরের দিকে উঠে আসবে। এইটাই হলো সমস্থিতির প্রমাণ। ঠিক আছে, সমস্থিতি প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা কিছু তথ্য পড়ব। তথ্যটার মধ্যে আছে কি, জর্জ এইরির মতবাদ। জর্জ এইরির মতবাদ যে তিনি কি বলছেন, এইরি তার মতবাদ দিয়েছিল, মনে রাখবে এইরি তার মতবাদ দিয়েছিল একটা, কত সালে মনে রাখবে সেটা আমি বলছি, কত সালে লিখে নেবে, যে তার যে তত্ত্বটা, তার তত্ত্বটা দিয়েছিলেন তিনি 1855 সালে। তার তত্ত্বটা প্রতিষ্ঠিত হলো পদার্থের ভাসমানতার ধর্মের উপর। পদার্থের ভাসমানতার ধর্মের উপর, পদার্থের ভাসমানতার ধর্মের উপর এটা প্রতিষ্ঠিত। তিনি কি বলছেন, তার মূল বক্তব্য কি, মূল বক্তব্য আমি মুখে বলছি শুনবে। মূল বক্তব্য পদার্থের ভাসমানতার ধর্মের উপর মানে কি, আর্কিমিডিসের যেটা ধর্ম, মানে পদার্থ ভেসে থাকে, আর্কিমিডিস আমরা একটু আগে বললাম, সেইটার উপর প্রতিষ্ঠিত ভাসমানতার নিয়ম। এটার তিনি কি বলেছেন, যে পর্বত মালভূমি সমভূমি, অর্থাৎ মূল বক্তব্যের প্রথমে পর্বত মালভূমি সমভূমি কি আছে, পর্বত মালভূমি সমভূমি, হালকা মহাদেশীয় ভূত্বক ইত্যাদি, হালকা মহাদেশীয় ভূত্বক ভারী অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসছে। আমরা একটু আগে বললাম ভারী অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসছে, তিনি বলছেন অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসছে, এটা বলছেন ভারী অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসছে। অ্যাস্থেনোস্ফিয়ারের ঘনত্ব 4.4 গ্রাম সেমি কিউব বা ঘনসেমি, আর পর্বত মালভূমি এই কটার ঘনত্ব কত, কটার ঘনত্ব আমরা বলতে পারি 2.9 গ্রাম ঘনসেমি, আমরা আগেই বললাম।
এই যে এখানে পড়লাম আমরা, এই যে এখানে তিনি জর্জেইরি প্রথম এই কথাটা বললেন। তারপরে আবার কি বলছেন যে শোনো, ভাসমানতার নিয়ম অনুযায়ী ভূপৃষ্ঠের যে অংশ যতটা উঁচু সেই অংশ ভূ অভ্যন্তরে ততটাই প্রসারিত। এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে যে এটা যদি ম্যান্টেল হয়, এই যে এই অংশটা যদি ম্যান্টেল হয়, এই অংশটা ম্যান্টেল, এই ম্যান্টেলের অংশটা দেখতে পাচ্ছ যে মাউন্টেন যতটা উঁচু ততটাই ভেতর দিকে ঢুকে আছে, ঠিক আছে। আর যে স্থান যতটা নিচু, মানে এই যে এটা কন্টিনেন্ট, মানে আমাদের যে ভূপৃষ্ঠের অংশ সমভূমি, সেটা কি আছে ততটা গভীরতা নেই, কিছুটা কম গভীরতা। এই যে এখানেই শেষ, এটা এটা এখানেই শেষ, এটা এখানেই শেষ শেষ এরপরে আর নেই। আর মহাদেশীয় ভূত্বক হওয়ার পরে মহাসাগরটা আরো ভেতর দিকে কম ঢুকে আছে, গভীরতা কম। তাই আমরা কি বলতে পারি যে ভারী ও ঘন সীমাস্তরে নিমজ্জিত শিয়াল যে ভূত্বক অর্থাৎ শিকড় একই সমতলে থাকে না। বোঝা গেছে? এই যে শিয়াল, এগুলো তো শিয়াল, তারা একই সমতলে আছে? নেই। বোঝা গেছে? তারা একই সমতলে নেই। তাই আমরা বলতে পারি যে যে যতটা উঁচু, আমরা এখানে বলতে পারি যার উচ্চতা যত বেশি, যার উচ্চতা যত বেশি সে ততটাই ভিতরে, ভিতরে মানে কি, যে অ্যাসথেনোস্ফিয়ারে ডুবে আছে। যার উচ্চতা কম সে সেটি কম গভীরতায় আছে, গভীরতায় আছে। এটাকে কি বলা হয়? এই যে তত্ত্বটাকে বলা হয় মাউন্টেন রুট হাইপোথিসিস। মাউন্টেন রুট হাইপোথিসিস এটাকে বলা হয়, ঠিক আছে। এটা তিনি কার সঙ্গে তুলনা করে বলেছেন? আমরা বলতে পারি যে যেমন করে সমুদ্রের জলের ওপর একটা বরফের চাই ভাসে, সমুদ্রের জলের ওপর বরফের চাই ভাসে, এর নয় অংশ, নয় অংশ জলের নিচে, নয় অংশ জলের নিচে আর এক অংশ জলের ওপরে, ঠিক আছে। নয় অংশ জলের ওপরে, নয় অংশ জলের নিচে আর এক অংশ জলের ওপরে অবস্থান করছে। এটা নয় আর এটা হলো এক অংশ। তিনি এই যে হিমশৈলের সঙ্গে তুলনা করে বলেছেন। আর তিনি কি করেছিলেন? পারদের ওপর, পারদের ওপর, পারদের ওপর, এটা পারদ, এই পারদের ওপর লোহার দণ্ড, অর্থাৎ এরকম একটা বড় লোহার দণ্ড ভাসিয়েছিলেন, এরকম একটা লোহার দণ্ড ভাসিয়েছিলেন, এরকম একটা লোহার দণ্ড ভাসিয়েছিলেন। অর্থাৎ তার মতে আমাদের ভূপৃষ্ঠে যত জিনিস আছে সবই একই ঘনত্ব দিয়ে তৈরি, ঠিক আছে, একই ঘনত্ব দিয়ে তৈরি, একই ঘনত্ব জাতীয় পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে। তার তত্ত্বটাকে কি বললাম? যে আর্কিমিডিসের যে হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য আছে, অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য মানে বলতে চাইছি ভাসমানতার সূত্র, তার উপর প্রতিষ্ঠিত। এটাকে মাউন্টেন রুট হাইপোথিসিসও বলা হয়। কেন বলা হয়? কারণ ভূভাগের উচ্চতা ও শিকড়ের গভীরতা প্রত্যক্ষ সম্পর্কযুক্ত, অর্থাৎ যার উচ্চতা যত বেশি সে ততটা গভীরে ঢুকে আছে। এখানে লোহার খণ্ড, এ সবকটা কি লোহা, লোহার দণ্ড, আর এটা কি পারদ, তার উপর ভাসিয়ে দিয়েছে। তাহলে লোহার দণ্ড কি আছে? একটা লোহার দণ্ড বড়, একটা ছোট। তাই তিনি বলছেন যে সবকটাই সমান ঘনত্ব দিয়ে তৈরি, পর্বত মালভূমি সমভূমি
কিন্তু সেটা কি ঠিক? আমরা পড়ে এসেছি যে ঠিক নয় সম্পূর্ণরূপে, বর্তমানে সেটা সম্পূর্ণরূপে ঠিক নয়, কিন্তু তার তত্ত্ব আমরা পড়ছি, সেই কারণে এই বিষয়গুলো বলছি। তাই তার তত্ত্বটা সম্পূর্ণরূপে নির্ভুল নয়। ঠিক আছে, ভুল তো আছেই। বোঝা গেছে? কত সালে দিয়েছে বললাম? 1855। তখন সায়েন্স অনেক ডেভেলপ হয়নি তেমন। তাহলে এখানে হিমশৈলতার কথা বলেছে, হিমশৈল দিয়ে পরীক্ষা করার কথা বলেছে। হিমশৈল যেমন করে ভাসে, লোহার দণ্ড যেমন করে ভাসে জলে। ঠিক আছে, তাই বলছে যার যত উচ্চতা তত সেটা বেশি গভীরে আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ সমান ঘনত্ব দ্বারা তৈরি, সমান ঘনত্ব দ্বারা তৈরি। সমান ঘনত্ব দ্বারা মানে কি? সমান ঘনত্ব পদার্থ দ্বারা তৈরি, পদার্থ দ্বারা তৈরি। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। তাহলে আমি যদি একটা ছবি আঁকি, এই যে এখানে দেখালাম ছবিটা, দেখতে পাচ্ছ যে মাউন্টেন যতটা উঁচু ততটা নিচের দিকে ঢুকে আছে। যদি একটা ছবি আঁকি এরকম হবে যে এটা হলো পর্বত, এটা হলো মালভূমি, এটা হলো সমভূমি, আর এটা হলো সমুদ্র। ঠিক আছে, এই পর্বতটা অনেকটা গভীরে ঢুকে আছে, মালভূমিটা কম গভীরে ঢুকে আছে, সমভূমিটা আরো কম, আর সমুদ্র আরো কম গভীরে ঢুকে আছে। ঠিক আছে, তাই এই তত্ত্বটা কি বলা হয়? মাউন্টেন রুট হাইপোথিসিস। আর এটা কিসের উপর দাঁড়িয়ে আছে? এটা কোন তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে মনে রাখবে? আর্কিমিডিস এর ভাসমানতার তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, আর্কিমিডিসের ভাসমানতা তত্ত্ব বা হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য, হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য। ঠিক আছে, তিনি বলছেন। তাহলে বোঝা গেল কি বলতে চাইছে। এবার সমালোচনা যদি যাই, সমালোচনা যদি যাই, তিনি কি বলছেন যে হিমশৈলের মতো কথা বলেছেন। তাহলে হিমশৈল যদি বলি, একটা সমালোচনা যদি বলি যে হিমালয়ের উচ্চতা 8848.86 মিটার, তাহলে এটা ভূপৃষ্ঠের উপরে আছে 1 ভাগ, তাই তো? এই হিমশৈলের মতো বলছে 1 ভাগ উপরে থাকবে। আর হিমালয় তাহলে কতটা গভীরে আছে? হিমালয়ের নিচের অংশ কত গভীরে? তাহলে 9 ভাগ গভীরে আছে। 8848.86 মিটার ইন্টু 9 ভাগ, তাহলে 9 ভাগ, 9 ভাগ যদি করি তাহলে এটা কত মিটার হবে? নিচে প্রায় 7965 মিটার হবে, ভিতরে গভীরে আছে। কিন্তু এখানে অনেকে প্রশ্ন তুলেছেন যে এতটাই যদি গভীরে থাকে ঢুকে, তাহলে আমরা জানি যে 30 মিটার ভূ অভ্যন্তরে যত যাওয়া যায় 1 ডিগ্রি করে টেম্পারেচার বৃদ্ধি পায়, 1 ডিগ্রি করে টেম্পারেচার বৃদ্ধি পায়। তাহলে 1 ডিগ্রি করে যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, উষ্ণতা বাড়ে, তবে এটা কি আর থাকবে? এটা তো গলে যাবে। তাই এটা তার একটা সব থেকে বড় সমালোচনা, যে যে যতটা উঁচু সে ততটাই গভীরে আছে। তিনি বলছেন যে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলো যেগুলো আছে সেগুলো 1 ভাগ উপরে আছে আর 9 ভাগ ভেতরে আছে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন তুলতে পারছি যে যদি এরকমই হয় তাহলে হিমালয় তো প্রায় 80 কিমি গভীরে ঢুকে আছে, সেটা কি ঠিক? সেটা ঠিক নয়। এই কারণেই যে যে এত উষ্ণতা যদি বাড়ে, 30 মিটারে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ে, তাহলে সেইখানে অর্থাৎ 80 কিমি গভীরে কত হতে পারে উষ্ণতা? অনেক বেশি। তাই এটা এই দিক থেকে সমালোচিত। আর একটা সমালোচিত কোন দিক থেকে হয়েছে? ঘনত্ব। অর্থাৎ তিনি বলেছেন যে ভূপৃষ্ঠের সমস্ত বস্তু পদার্থ একই ঘনত্ব দিয়ে তৈরি।
একই ঘনত্ব পদার্থ, এটাও একটা সমালোচনা। একই ঘনত্ব পদার্থ দ্বারা, একই ঘনত্ব পদার্থ দ্বারা তৈরি নয়। আমাদের পৃথিবী পৃষ্ঠের উপর যা আছে একই ঘনত্ব পদার্থ দ্বারা তৈরি নয়, এটা একটা সব থেকে বড় একটা সমালোচনা। ঠিক আছে, তাহলে এরই মতামত বোঝা গেল। 1855 সালে তিনি এই তত্ত্বটা দিয়েছেন। তার তত্ত্বটা পদার্থের ভাসমানতা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তার মূল বক্তব্য কি, যে ভারী অ্যাস্তনোস্ফিয়ারের উপরে হালকা পর্বতমালভূমি সমভূমি ভাসছে, যার উচ্চতা যত বেশি সে ততটাই ভেতরে ঢুকে আছে হিমশৈলর মতো। কিন্তু আর তার তত্ত্বটা এই কারণে কি বলছে, যে পর্বত অনেকটা উঁচুতে যেমন আছে তেমনি নিচেও আছে। আর তার এই তত্ত্বটা কার উপর প্রতিষ্ঠিত, আর্কিমিডিসের ভাসমানতা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, এটা মনে রাখবে। ঠিক আছে, তিনি লোহার দণ্ড একই একই উচ্চতা বিশিষ্ট বিভিন্ন উচ্চতা বিশিষ্ট লোহার দণ্ড তিনি কি করেছিলেন, ঢুকিয়ে দিয়ে পারদে ভাসিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, পারদে ভাসিয়ে দিয়েছিলেন। সেই পারদে এই লোহার দণ্ডগুলো কি হচ্ছে, যার উচ্চতা যত বেশি সে ততটা উঁচু, যার লোহার দণ্ড যার লম্বাটা যত বেশি সে ততটা ভেতরে ঢুকে আছে, আর বাকিটা উপরে উঠে আছে। সেই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত লোহার দণ্ড ভাসিয়ে দিয়েছিল, মনে রাখবে। ঠিক আছে, একই ঘনত্বযুক্ত লোহার দণ্ড এরকম ভাসিয়ে দিয়েছিল। ঠিক আছে, সমালোচনা হিসাবে আমরা বললাম কি, হিমালয় পর্বতের কথা, যে হিমালয় পর্বত যদি এক ভাগ উপরে থাকে আর 9 ভাগ নিচে থাকে, তাহলে হিমালয় পর্বতের নিচের অংশটা গলে যাবে। আর লাস্ট বলেছে কি, আরেকটা সমালোচনা কি, ঘনত্ব পৃথিবীর সমস্ত বস্তু পর্বতমালভূমির সমভূমি একই ঘনত্ব দ্বারা তৈরি নয়, খনিজ আলাদা আলাদা সবারই, তাই ঘনত্ব এক হওয়ার কথা নয়। এই দিক থেকে এটা আর একটা সমালোচনা। ঠিক আছে, বেশ। এরপরে আমরা কি পড়ব, এরপরে পড়ব সমস্থিতি সম্পর্কে প্র্যাটের মতবাদ কি ছিল। এরপরে সমস্থিতি সম্পর্কে প্র্যাট তার মতবাদ জানানোর জন্য ভারতের শিবালিক পর্বতের কাছে 3টে জায়গা পর্যবেক্ষণ করে, সেটা মনে রাখবে। ঠিক আছে, কালিয়ানপুর আর আরেকটা করেন দামার দিঘা। এই জায়গাতে তিনি কি করেন, অভিকর্ষজ বিচ্যুতি, ট্রানজিট থিওডোলাইট এবং ত্রিভুজ আকৃতির সমীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ঠিক আছে, সেইখান থেকে পর্যবেক্ষণ করেই তিনি তার এই তত্ত্বটা দিয়েছেন। তিনি তার তত্ত্ব দেওয়ার সময় তিনি কোন কোন বিষয়গুলো দেখেছিলেন, তিনি বলেছিলেন যে পৃথিবীর যে বস্তু যতটা উঁচু সে ততটা কম ঘনত্ব দ্বারা তৈরি। ঠিক আছে, আর যে বস্তু যতটা বেশি নিচু সে ততটা বেশি ঘনত্ব দ্বারা তৈরি। অর্থাৎ তার মতামতে বলা হয় কি, যে যদি ধরা হয় এইটা, যদি অ্যাস্তনোস্ফিয়ার ধরা হয়, এখানে যে ভূত্বকের উচ্চতা কম, পর্বতের উচ্চতা এখানে বেশি, তাই এটা কম ঘনত্ব দ্বারা তৈরি। তারপর মালভূমি বেশি ঘনত্ব দ্বারা তৈরি, আর সমভূমি আরো বেশি ঘনত্ব দ্বারা তৈরি। আর তারা সবাই একটা নির্দিষ্ট তল বরাবর ভাসছে। কোথায়, অ্যাস্তনোস্ফিয়ারের উপরে নির্দিষ্ট তল বরাবর ভাসছে। এটাকে বলা হয় কি, তিনি কি বলেছেন, প্রতিবিধান তল। এটা পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি। ঠিক আছে, নির্দিষ্ট তল বরাবর এগুলো কি ভাসছে। আর এটা হলো আরেকটা, এটা হলো সামুদ্রিক ভূত্বক। এটা হলো সামুদ্রিক ভূত্বক। ঠিক আছে, তাই তিনি কি বলছেন, যার যত বেশি উচ্চতা সে তত কম ঘনত্ব দিয়ে তৈরি। তাহলে পর্বত, তিনি বলছেন কি, পর্বত ঘনত্ব কম
মাল আর সমভূমি ঘনত্ব বেশি, পর্বতের ঘনত্ব কম, সমভূমির ঘনত্ব বেশি। এখানে আমাদের প্রশ্ন হলো, তিনি বিভিন্ন ঘনত্বযুক্ত পদার্থগুলো কি করেছিল, পরীক্ষা করে দেখেছিল যে একটা প্রতিপূরণ তল এঁকে দিয়েছিল, এখানে প্রতিপূরণ তল, সে প্রতিপূরণ তল বরাবর তিনি বলছেন কি যে বিভিন্ন ঘনত্বযুক্ত পদার্থ যদি আমরা ভাসিয়ে দিই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যার যত উচ্চতা বেশি সে ততটা বেশি উঁচুতে আছে, আর যার যত বেশি ঘনত্ব সে ততটা ঢুকে আছে। আর তিনি এটাও বলেছেন যে উচ্চতা উচ্চতা সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক বা নেগেটিভ রিলেশন। অর্থাৎ পর্বত অনেকটা উঁচু আছে কিন্তু এর ঘনত্ব কম, আর মালভূমি অনেকটা কম উঁচু তাই এর ঘনত্ব বেশি, সমভূমি আরো কম উঁচু আর ঘনত্ব আরো বেশি। অর্থাৎ উচ্চতা সঙ্গে একটা ওজনের একটা সম্পর্ক লুকিয়ে আছে, অর্থাৎ উচ্চতা বেশি আর ওজনও এই সমভূমির মতোই হয়ে আছে। অর্থাৎ আমি যদি বলি সাধারণভাবে বলছি শোনো, যে তিনি কি বলছেন, যে মূল বক্তব্য যদি বলি, যে বিষম ঘনত্ব ও সম গভীরতাকে নির্দেশ করে। তিনি কি বলছেন, তিনি বলেন ভূত্বকীয় খণ্ডগুলো যে ভর তাদের ব্যাসের সমানুপাতিক এবং এদের ঘনত্ব বিভিন্ন। তাহলে এখানে আর একটা কথা বলি, মূল বক্তব্য যদি বলি কি, ভূত্বকীয় খণ্ডগুলি ভর তাদের ভূত্বকীয় খণ্ডগুলির ভর তাদের ব্যাসের সমানুপাতিক এবং এদের ঘনত্ব বিভিন্ন। অর্থাৎ এই যে পর্বত যে উচ্চতা বেশি, এর ওজন, মালভূমির ওজন, সমভূমির ওজন সবকটারই এক, কিন্তু এর উচ্চতা বেশি, তাই ধরে নাও এটা একটা লোহার দণ্ড, এই লোহার দণ্ডটার ওজন 1 কেজি, এটা একটা কাঠের দণ্ড, তাহলে এর ওজন কত, ধরে নাও 500 গ্রাম, তাহলে এর সমান হলো না। কিন্তু এর থেকে যদি বড় কাঠের দণ্ড নিই, এইরকম বড় কাঠের দণ্ড নিই, তাহলে সেটা কি হবে, সেটা প্রায় 1 কেজি হয়ে যাবে, তাহলে এটাও 1 কেজি। এর ঘনত্ব বেশি, ঘনত্ব কম। আর এখানে আরেকটা আছে, আমি সমভূমি কি বলে, এটা হলো মালভূমি, এটা হলো সমভূমি, এটা হলো মালভূমি ধরে নাও, আর একটা হলো এইটা হলো পর্বত, এটা হলো পর্বত। ঘনত্ব একেবারে কম, ঠিক আছে, ঘনত্ব একেবারেই কম, কিন্তু ওজন এটারও কিন্তু 1 কেজি। কিন্তু এই এটাকে কি বলবো, এটা হলো পর্বত। অর্থাৎ পর্বত লম্বায় অনেক বড় তাই 1 কেজি হয়ে গেছে, ঘনত্ব কম হলেও। মালভূমি ঘনত্ব কম তবু 1 কেজি হয়েছে, কারণ কিছুটা বড়। আর সমভূমি আয়তনে ছোট হলেও
ঘনত্ব এতটা বেশি, ওজন 1 কেজি হয়ে গেছে। অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারলে? তিনি এই কথাটাই বলেছেন যে যত বেশি বড় উঁচু তার ঘনত্ব কম হলেও উচ্চতার জন্য সে তার ওজন সমভূমির মতো হয়ে আছে, মালভূমির মতো হয়ে আছে। তাই তারা কি করছে, একটা নির্দিষ্ট তল বরাবর, এই তলটা মনে রাখবে, পরীক্ষায় দেবে যে এই তলটা বরাবর তারা নির্দিষ্ট সবাই সমানভাবে চাপ দিচ্ছে, তারা সবাই সমানভাবে চাপ দিচ্ছে। তাই তিনি এই তলটাকে কি বলছেন, এই তলটাকে বলছেন যে প্রতিপূরণ তল, লেভেল অফ কম্পেনসেশন। ঠিক আছে, এটাকে কি বলা হয়, লেভেল অফ কম্পেনসেশন। এখানে আমি লিখছি লেভেল অফ কম্পেনসেশন। কোন তলটা, এই যে লাল দাগটা আমি দিয়েছি, এই যে লাল দাগটা, এটা হলো লেভেল অফ কম্পেনসেশন, যেটাকে বাংলায় বলা হয় কি, তিনি প্রতিপূরণ তলের কথা বলেছেন। তিনি কি বলেছেন, তিনি বলেছেন প্রতিপূরণ তল। তিনি প্রতিপূরণ তলের কথা বলেছেন, অর্থাৎ ভূপৃষ্ঠের যত বিষয় আছে সব একই তল বরাবর চাপ দিচ্ছে। এই যে এই অংশটা বরাবর একই তল বরাবর তারা কি করছে, চাপ দিচ্ছে। ঠিক আছে, একই তল বরাবর চাপ দিচ্ছে, এটাই হলো প্র্যাটের মূল কথা। ঠিক আছে, তিনি কি করেন, একটা পারদের পাত্রে তিনি সীসা, লোহা, টিন এবং দস্তা ভাসিয়ে দেন বিভিন্ন ঘনত্বযুক্ত। লোহার ঘনত্ব থেকে সীসার ঘনত্ব বেশি। ঠিক আছে, লোহার থেকে টিনের ঘনত্ব কম, আর টিনের থেকে দস্তার ঘনত্ব একটু বেশি। আর টিন সব থেকে কম ঘনত্ব, তাই সেটা বেশি উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। দস্তা আরেকটু ঘনত্ব বেশি, তাই একটু নিচে বসে আছে। লোহার ঘনত্ব আরেকটু বেশি, তাই আরো নিচে বসে আছে। সীসার ঘনত্ব আরো বেশি, তাই আরো নিচে বসে আছে। অর্থাৎ এইভাবে তিনি পর্বত, মালভূমি, সমভূমির কথা বলেছেন যে ঘনত্ব আলাদা আলাদা আর তাদের উচ্চতা জন্য তারা ওজন একই। ঠিক আছে, তার এই তত্ত্বটা তিনি কবে প্রকাশ করেন সেটা আমি লিখে দিই। তিনি প্রকাশ করেছিলেন 1859 সালে। ঠিক আছে, 1859 সালে তিনি এই তত্ত্বটা দেন। আর তিনি মূল কথা কি বলেন, যার উচ্চতা যত বেশি, সেটি ততটাই কি হালকা। যার উচ্চতা যত বেশি সে ততটাই হালকা। বোঝা গিয়েছে? যার উচ্চতা যতটা বেশি তার বেশি সেটি ততটাই হালকা। ঠিক আছে, বেশ। তাহলে এখানে আমাদের এইরি এবং প্র্যাটের ধারণা হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে পার্থক্য আমরা দেখে নিই। পার্থক্য দেখবো এরপরে। ঠিক আছে, এখানে মনে রাখবে যে প্র্যাট এবং এইরি যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বটা কিন্তু সঠিক নয় সম্পূর্ণরূপে, কিন্তু আমরা বর্তমানে এইরির তত্ত্বটাকে কিছুটা হলেও গ্রহণযোগ্য ভাবি। ঠিক আছে, বেশ। এইরি তার মতবাদ দিয়েছিল 1855 সালে, প্র্যাট দিয়েছিল 1859 সালে, 4 বছর পরে। তত্ত্বের মূল দর্শন কি ছিল, যে সমান ঘনত্ব কিন্তু অসমান গভীরতা। আর প্র্যাট কি বলেছিল, অসমান ঘনত্ব কিন্তু সমান গভীরতা। খুব ভালো রকম ভাবে মনে রাখবে, এইরির তত্ত্বটা পদার্থের ভাসমানতার উপর প্রতিষ্ঠিত। যেমন আর্কিমিডিসের ভাসমানতা তত্ত্ব আছে, হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য আছে, তার ভিত্তিতে তৈরি। আর প্র্যাটের তত্ত্বটা কি, প্রতিপূরণ তল বা লেভেল অফ কম্পেনসেশন দ্বারা তৈরি। অর্থাৎ পৃথিবীর যত বস্তু আছে, মালভূমি, সমভূমি আছে, ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ আছে, তারা একটা নির্দিষ্ট তল বরাবর সমান চাপ দিচ্ছে। ঘনত্ব 4 নম্বর বলছি, ঘনত্ব ভারসাম্যের সম্পর্ক কি, যে ভিন্ন ভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূত্বকের অংশের মধ্যে পারস্পরিক সামঞ্জস্য বিধান হয়। অর্থাৎ ঘনত্ব কি, সমান ঘনত্ব, আর এরা কি সব বিষম ঘনত্ব। সম ওজনের ভূত্বকীয় অংশের মধ্যে পারস্পরিক সামঞ্জস্য বিধান ঘটে। সমান ওজন কিন্তু ঘনত্ব আলাদা আলাদা। উচ্চতা, বিভিন্ন ভূত্বকীয় খণ্ড যথা পর্বত, মালভূমি, সমভূমির মধ্যে বেদ উচ্চতা সমানুপাতিক সম্পর্ককে নির্দেশ করে। ঠিক আছে, তারা সবাই সমান, মানে বেদ উচ্চতা সমানুপাতিক সম্পর্ক। ভূত্বকীয় খণ্ডগুলির উচ্চতা ভূ অভ্যন্তরে অনুপ্রবিষ্ট শিখরের গভীরতার উপর
নির্ভর করে, অর্থাৎ এখানে বলতে চাইছে যে ঘনত্ব এক, কিন্তু তাদের উচ্চতা পার্থক্যের জন্য তারা এক একজন বেশি গভীরে আর এক একটা কম গভীরে আছে। ভূত্বকীয় খণ্ডগুলির ঘনত্ব এখানে কি ঘনত্ব উচ্চতা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ককে নির্দেশ করে, অর্থাৎ ভূখণ্ডের উচ্চতা নির্ণয়ে শিখরের কোনো ভূমিকা নেই। এখানে সমান ঘনত্ব, বিষম ঘনত্ব, আর তারা চাপ দিচ্ছে একই তলে। প্রতিপূরণ তলের উপস্থিতি, এখানে প্রতিপূরণ তলের উপস্থিতির কথা বলেনি, তাদের প্রতিবিধান তল বিভিন্ন গভীরতায় আছে, অর্থাৎ এইডির মতে প্রতিবিধান তল বিভিন্ন গভীরতায় আছে, কিন্তু এখানে কি বলছে প্রতিপূরণ গভীরতা 100 কিমির মধ্যেই অবস্থান করছে, মনে রাখবে 100 কিমির মধ্যে বলেছে। আর তত্ত্বের বাস্তবতা, এই তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতের শিখরের নিচে গভীরতা দাঁড়াবে প্রায় 80 কিমি। বিজ্ঞানীদের ধারণা উচ্চ তাপমাত্রায় শিখর গলে যেতে পারে, তাই এই তত্ত্বের বাস্তবতা কম, কিন্তু কিছুটাও বাস্তবতা আছে বললাম। ঠিক আছে, বর্তমানে যে সায়েন্স তৈরি হয়েছে, পাত সংস্থান তত্ত্ব এসছে, সে অনুসারে কিছুটা ঠিকই আছে। এই তত্ত্বে প্রতিবিধান তলটি অ্যাস্টেনোস্ফিয়ারের স্তরে 100 কিমি গভীরতায় অবস্থিত, ভূত্বকীয় অংশে শিলা গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এই তত্ত্বের বাস্তবতা অনস্বীকার্য। ঠিক আছে, প্র্যাটের মতবাদও কিছুটা ঠিক, ঠিক আছে, কিন্তু দুটো মতবাদেরই কিছু না কিছু ঠিক আছে, কিন্তু ভুল কি বলেছে, প্র্যাট বলেছে যে একই প্রতিপূরণ তল সবার, এটা ভুল বলেছে। আর এরই কি বলেছে, ঘনত্ব সবার সমান, এটা ভুল বলেছে। ঠিক আছে, বোঝা গিয়েছে? বেশ, এরপরে আমরা পড়ব যে হেফোর্ড এবং বাউইর মতবাদ। হেফোর্ড এবং বাউই কি বলেছে বলছি। হেফোর্ড এবং বাউই তাদের মতবাদে বলেছে যে 100 কিমির মধ্যে, অর্থাৎ প্র্যাটের মতোই তিনিও বলেছেন যে 100 কিমির মধ্যে পর্বত মালভূমি সমভূমি, এটা পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি, আর এটা সমুদ্র। এটা হলো 100 কিমি। ঠিক আছে, তিনিও বলেছেন সবকটা সমান ঘনত্ব নয়, বিষম ঘনত্ব, বিষম ঘনত্ব, তিনিও বলেছেন বিষম ঘনত্ব। ঠিক আছে, এটা হলো মাউন্টেন, এটা হলো প্লেটু, আর এটা হলো প্লেন। ঠিক আছে, এই যে তত্ত্ব তিনি কি বলছেন, এই তত্ত্বে তিনি বলছেন, তিনি লেভেল অফ কম্পেনসেশনের কথা কত বলেছেন, 100 কিমি লেভেল অফ কম্পেনসেশন। আর এই যে সবকটাকে একটা ভূত্বকীয় অংশই বলেছেন, এক একটাকে কলম ভাবে ধরেছেন, কলম। বেশ, আর একটু ডিটেলে বলি। তিনি বলেছেন মহাদেশের নিচে 16 কিমি গভীরে, মহাদের নিচে 16 কিমি গভীরে সমস্থিতি সম্পর্ক তো যাবতীয় ঘটনা ঘটে। সমস্থিতি সম্পর্কিত, অর্থাৎ ওপর নিচ ওঠানামা সংক্রান্ত যাবতীয় ঘটনা ঘটে। ঠিক আছে, সমস্থিতি সম্পর্কিত যাবতীয় ঘটনা ঘটে, বোঝা গেছে? বেশ, আর বাকি যা বলেছে সবই ওই প্র্যাটের মতনই। ঠিক আছে, নতুন কিছু নেই, প্র্যাট যা বলেছে সেটাকেই সমর্থন করে তিনি বলেছেন, বোঝা গেছে? তিনি আবার এটাও বলেছেন যে কোনো ছোট এলাকার জন্য, ছোট এলাকার জন্য, কোনো ছোট এলাকার জন্য এলাকার জন্য প্রতিপূরণ তলের প্রয়োজন হয় না, প্রতিপূরণ তলের প্রয়োজন হয় না। ঠিক আছে, তারপরে তিনি এটা বলেছেন হিমযুগের পরবর্তী
কালে যে বরফের বা হিমযুগের যখন এসেছিল তখন বরফের বিস্তীর্ণ গভীর আস্তরণ যখন পড়েছিল বা বদ্বীপ এলাকায় যে গভীর সঞ্চয়জনিত চাপ তৈরি হয়েছিল, তার জন্য মাঝে মাঝে কি হয়, সামঞ্জস্যের হেরফের হয়। তিনি এই কথাটা তুললেন যে হিমযুগে সমস্থিতি সামঞ্জস্যে হেরফের হয়েছিল, প্লাস বদ্বীপে সঞ্চয় জন্যও এই সমস্থিতি সামঞ্জস্য হেরফের হয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে? এই জিনিসটা আমি এখানে লিখছি, বদ্বীপ তাহলে হিমযুগের সময় হয়েছিল, আবার কি হয়েছিল, বদ্বীপে বদ্বীপ সঞ্চয়ে সমস্থিতি কি হয়, হেরফের হয়। তিনি এই কথা বলেছেন। তবে বোঝা গেল যে তিনি কি বলতে চেয়েছেন। তিনি এটা বলেছেন যে পৃথিবীর যে ভূত্বক সেটা অনেকটা দৃঢ়তা, প্রচন্ড পরিমাণে দৃঢ়তা আছে, তাই বিশাল পর্বতমালার ওজন ধারণ করতে এই আমাদের যে পৃথিবী সেটা সক্ষম। ঠিক আছে, তাই তিনি এটাও বলেছেন যে কাজেই কোনো পর্বতশৃঙ্গের ঠিক নিচে প্রতিপুরণ তলের স্থানীয় বিচ্যুতির প্রয়োজন হয় না। যেটা এই যে একটু আগেই বললাম যে কোনো ছোট এলাকার জন্য প্রতিপুরণ তলের প্রয়োজন হয় না। তাই পৃথিবী আমাদের প্রচন্ড পরিমাণে গভীর বলছি, প্রচন্ড পরিমাণে কঠিন, তাই সমস্ত কিছুকেই ধরে রাখতে পারে, নির্দিষ্ট কোনো এলাকার জন্য প্রতিপুরণ তলের প্রয়োজন হয় না। ঠিক আছে, বেশ। জলিস ভিউ কি বলছে, জলিস ভিউ বলেছিলাম, আরেকটু বলবো। সেখানে তিনি কি বলছেন, সেখানে বলছেন যে প্লেন অফ কম্পেনসেশন, ঠিক আছে, প্লেন অফ কম্পেনসেশন তিনি রিজেক্ট করে দেন, কম্পেনসেশন রিজেক্ট করে দেন, যেটা প্র্যাট বলেছিল 100 কিমিতে আছে, প্র্যাট বলেছিল এবং হেফোর্ড এবং বায়ু বলেছিল। তিনি এটা বলেছেন যে লেভেল অফ কম্পেনসেশন নট এ লিনিয়ার মানে কি, সম্পূর্ণরূপে লিনিয়ার নয়, সমান এইরকম সরল রেখা নয় যে কম্পেনসেশন একটা তলে সবাই দেবে। ঠিক আছে, এটা একটা কি, বাট ইট ইজ আ জোনাল ফেনোমেনা, ঠিক আছে, যেটাকে কি বলা হয়, জোন অফ কম্পেনসেশন বলা হচ্ছে। ঠিক আছে, তিনি এটা বলেছেন যে বিভিন্ন ক্রাস্টাল মানে ভূত্বকীয়, ফিচার্স মানে উপাদান, যেমন পর্বতমালভূমি সমভূমি, ফিচার্স হ্যাভ ডিফারেন্ট densities and different depth। অর্থাৎ এখানে তিনি কি বলছেন, বিভিন্ন ক্রাস্টাল ফিচার যেগুলো আছে তার ডেন্সিটি আলাদা আলাদা এবং তাদের গভীরতাও আলাদা আলাদা। ঠিক আছে, বোঝা গিয়েছে? বেশ। মডার্ন ভিউতে আমরা যদি যাই, বর্তমানে মডার্ন ভিউতে যদি যাই, তবে আমরা বলতে পারি মডার্ন ভিউ
তে যদি যাই, মডার্ন ভিউ, আধুনিক তত্ত্ব দিক থেকে যদি যাই, আমরা আলোচনা করব আর্থার হোমস। আর্থার হোমস সে তত্ত্ব ছিল একটা কি, কনভেকটিভ কারেন্ট। কনভেকটিভ কারেন্ট, ঠিক আছে। অতটা কম্প্রিহেন্সিভ এক্সপ্লানেশন ছিল না। কম্প্রিহেন্সিভ এক্সপ্লানেশন ছিল না, ঠিক আছে। আগেই বলি, এটা কি ছিল, যে এটা একটা ভূত্বকীয় ক্রাস্টাল ফিচার্স। এই ভূত্বকীয় ক্রাস্টাল ফিচার্স এর নিচে কি চলে, এরকম করে পরিচলন স্রোত চলে, ঠিক আছে। আর্থার হোম বলছে যে এরকম যে পরিচলন স্রোত চলছে, এই পরিচলন স্রোতের জন্য এই যে পর্বত, মালভূমি, সমভূমি ভারসাম্য অবস্থায় মোটামুটি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ম্যান্টেল কনভেকশন, এটা কি ম্যান্টেল কনভেকশন অর্থাৎ ম্যান্টেল কনভেকশন মানে কি বোঝাচ্ছে, যে গুরুমণ্ডলে যে পরিচলন স্রোত চলছে তার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বোঝা গিয়েছে? বেশ। আর আরেকটা কি, ওই যে তোমাদের বললাম একটু আগে, যে এটা যদি একটা অ্যাস্ট্রোস্ফিয়ারের অংশ হয়, মডার্ন ভিউ এর মধ্যে আরেকটা ভিউ তোমাদের বলে দিই, প্লেট টেকটনিক ভিউ। প্লেট টেকটনিক ভিউ, এইখানে কি, এইখানে যে এই বরাবর একটা ক্রাস্টাল ফিচার্স হতে পারে, পর্বত এইভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এটা নির্দিষ্ট তল বরাবর কি দিচ্ছে, নির্দিষ্ট তল বরাবর চাপ দিচ্ছে, তাই তো। তার জন্য এখান থেকে ম্যান্টেল থেকে যে লাভাগুলো আছে এইদিকে সরে যাচ্ছে। এটা যদি আরো চাপ দেয় তখন কি হবে, যে এই অংশটা যদি আরো চাপ দেয়, এটা তো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই, এটা সোজা হয়ে এরকম করে আছে। আর এইখানে এই অংশটা এরকম করে আছে। বেশ, এরপরে কি হবে, এরপর যদি এটা আরো চাপ দেয়, তখন কি হবে, এটা একটু এরকম করে যাবে, ঠিক আছে। এরকম করে ঢুকে আছে ভেতরে। তাহলে বিষয়টা কি হচ্ছে, যে যে যতটা বেশি উচ্চতা সে ততটা বেশি নিচে চাপ দিচ্ছে। এবার এটা যদি ক্ষয়প্রাপ্ত হয়, এই অংশটা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ভূপৃষ্ঠের এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাহলে কি হবে, এই অংশটা ক্ষয়প্রাপ্ত হলে এরকম হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হলে এটা আর অত নিচে চাপ দেবে না, ঠিক আছে। চাপ না দেওয়ার জন্য এইখানে যে অ্যাস্টেনোস্ফিয়ার আছে, সেই অ্যাস্টেনোস্ফিয়ারের এই অংশটা
যে চাপ না দেওয়ার জন্য, তখন আবার এই দিক থেকে ম্যান্টেল একটা কনভেকশন বা ম্যাগমা গিয়ে এইভাবে ঠেলে দেবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে তখন, এটা তখন উপর দিকে ঠেলে দেবে। এইভাবে সমস্থিতিক ভারসাম্য কি থাকে, ভারসাম্য বজায় থাকে। বোঝা গেছে? এরপরে আরো যদি আরেকটা স্টেপ করি তাহলে কি হবে, আরেকটা স্টেপ করলে এরকম হয়ে যাবে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত এরকম হয়ে থেকে যাবে, আর এটা এরকম থাকবে, হালকা করে চাপ দেবে বা অতটা দেবেও না। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আইসোস্ট্যাটিক রিবাউন্ড, নতুন করে আবার ঠিকঠাক হয়ে গেল। আর এটা কেন হয়েছে এরকম, ক্রাস্টাল মানে উপরের যে চাপ, ক্রাস্টাল আনলোডিং হয়েছে, যেটাকে আমরা একটু প্রথমে পড়েছিলাম কি, সিমাটোজেনি। তাহলে এই লাল অংশটাকে কি বলা হবে, অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে? তবে বুঝতে পারলে সমস্থিতির ধারণাটা কি। সমস্থিতি বলতে বোঝায় যে পৃথিবী পৃষ্ঠে যা আছে উপরে, ভূপৃষ্ঠের উপরে, সেইগুলো একটা ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে আছে। তাহলে ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, ভারসাম্য কি করে নষ্ট হবে, ভারসাম্য নষ্ট হবে এক, নদীতে, পাহাড়ি অঞ্চলে বড় বাঁধ নির্মাণ করলে। কেন? কারণ বাঁধের এক সাইডে জল জমে প্রচুর পরিমাণে পাতের ওপরে কি করবে, আমাদের অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে চাপ দেবে, অর্থাৎ ভারে, সেখানকার সমস্থিতিক ভারসাম্য নষ্ট হবে। ভূপৃষ্ঠের ওপরে বড় কোনো বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেও এই অ্যাস্টেনোস্ফিয়ারের ওপরে কি হয়, চাপ তৈরি হয়। পৃথিবীর যত বড় বড় বিল্ডিং আছে সারা পৃথিবীতে, সেই বড় বড় বিল্ডিং এর চাপেও কিছুটা হলেও সমস্থিতিক ভারসাম্য কিছুটা পরিবর্তন হয়েছে। পাহাড়ি অঞ্চলে সব থেকে বেশি হয়। ঠিক আছে? আর নদী, হিমবাহ, বায়ু যেগুলো ক্ষয় করে কোনো একটা জায়গায় জমা করছে, তার ফলেও কি হয়, সমস্থিতিক ভারসাম্য কিছুটা নষ্ট হয়, তখন ভূকম্প মতো এই বিপর্যয়গুলো তৈরি হয়। ঠিক আছে? তাই পাহাড়ি অঞ্চলে যদি এরকম বাঁধ নির্মাণ করা হয় তাহলে ভূমিকম্প হলে সব থেকে বড়সড় বিপর্যয় ঘটে যাবে। বোঝা গেছে? তাই এইটাই হলো আমাদের সমস্থিতি। ঠিক আছে? তাহলে এখানে আর্থার হোমস অতটা ব্যাখ্যা করেনি, ম্যান্টেল কনভেকশনের কথা বলেছিলেন। তার জন্য পর্বতমালার ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে আছে। প্লেট টেকটনিক ভিউ বলা হয় কি, যত উপরে উঁচু অংশ থাকবে সেটা অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে চাপ বেশি দেবে, যদি চাপ হালকা হয়ে যায় সেটা আবার পুনরায় ঠিকঠাক করে আইসোস্ট্যাটিক রিবাউন্ড হয়ে যাবে। ঠিক আছে? প্র্যাটের ভিউ বললাম, তারপরে জলিস ভিউ বললাম। ঠিক আছে? অনেক কটা বললাম। প্র্যাট এর পার্থক্য বললাম, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস। তাই তোমরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টোটাল স্কুল সার্ভিস কমিশনের ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে? আমি সম্পূর্ণরূপে এই স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস আছে সেই অনুযায়ী ক্লাস তোমাদের করাবো। তবে আজকের জন্য এইটুকুই, পরের ক্লাসে আমরা আলোচনা করব সমুদ্র বক্ষের বিস্তার বা সি ফ্লোর স্প্রেডিং। সি ফ্লোর স্প্রেডিং। ঠিক আছে? বেশ, ভালো থাকবে ততক্ষণের জন্য। জয় হিন্দ, জয় ভারত।